নমস্কার বন্ধুরা, আরএস গল্পকথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা শুনছিলেন শ্রী প্রমোদ কুমার চট্টোপাধ্যায়ের লেখা একটি ভ্রমণ কাহিনী, হিমালয় পারে কৈলাস ও মানস সরোবর, আজকের 13 পর্ব। খোজর্য হইতে ফিরিয়া আমরা তাকলাখার মন্ডির অবস্থা আর এক রকম দেখিলাম। এই 2টি দিনের মধ্যে অনেক মহাজন আসিয়া দোকান পাতিয়া বসিয়াছে, খরিদ্দারের সংখ্যাও অনেক বাড়িয়াছে। আমরা 3 জন বরাবরই কিষণ সিংয়ের ওখানেই বাস করিতেছি, কিন্তু এখন ক্রমশ খরিদ্দারের সংখ্যা বেশি এবং সেখানে অনেক লোকের যাতায়াত আরম্ভ হওয়াতে সকল সময় ওখানে থাকার বিশেষ অসুবিধা হইতে লাগিল। একে তাহার ঘরখানির চারিদিকে বিস্তর মাল সাজানো, ফাঁকা জায়গাটুকুর একপাশে রান্নার জায়গা, মধ্যেকার স্থানটুকুতে মহাজনের গদি একদিকে, বাকিটুকুতে নিরন্তর খরিদ্দারের আশা বসা চলিতেছে। তাহার উপর আমরা 3 জন যদি সর্বক্ষণ কতকটা জায়গা দখল করিয়া থাকি, তাহা হইলে বড়ই অন্যায় হয়। সেই কারণেই আমরা 2 বার আহার ও রাত্রে শয়ন ব্যতীত প্রায় সকল সময় বাহিরেই কাটাইতাম। লাল সিং পাতিয়াল আসার পর আমরা রুমার কাছে তাহার এখানে থাকিবার প্রস্তাব করিয়াছিলাম। সেখানে তাহার স্থান বেশি, আমরা স্বচ্ছন্দে থাকিতে পারিব, তাহাতে কিষণ সিংয়েরও সুবিধা হইবে। কিন্তু এই সরল ভটিয়া জাতির মনোভাব স্বতন্ত্র। রুমা বলিল, পিতাজি, কদাচ কিষণ সিংয়ের কাছে ওরূপ প্রস্তাব করিবেন না, তাহাতে সে মহা অপমানিত মনে করিবে। যখন প্রথমেই সে আপনাদের অতিথিরূপে আশ্রয় দিয়াছে, তখন আর কোনো কারণে সে আপনাদের ছাড়িবে না। আপনাদের সুবিধা হোক বা অসুবিধাই হোক, কৈলাসপথে যাত্রা পর্যন্ত তাহার আশ্রয়ই থাকিতে হইবে। এখানে বিদেশে আমরা সকলেই এক গোষ্ঠী। অতিথি অভ্যাগতদের জন্য আমরা করিতে পারি না এমন কাজই নাই। যদি কোনো কারণে কোনো অতিথি বিমুখ হয় বা কারও আশ্রয় ছাড়িয়া যায়, তাহা হইলে অপমানে আমাদের সমাজে তাহার মুখ দেখানো ভার হইবে। দৌলত সিং নামে রুমার একটি ভাগিনেও, এখানে তাহারও একখানি দোকান আছে। রুমা সেইখানেই থাকে। নাজ্জি এবং আমি প্রত্যহ দৌলতের দোকানেই বসিতাম। আমার যাহা কিছু লেখাপড়া, আঁকাঝোঁকা সবই সেখানে হইত। আশকোটের লালগিরও সময় সময় সেখানে জুটিত। সঙ্গী মহাশয়ও মাঝে মাঝে দর্শন দিতেন, তবে অল্পক্ষণের জন্যই। তিনি কোথাও বেশিক্ষণ বসিতে পারিতেন না। অন্তরে তাহার একটা অশান্তি নিরন্তর ছিল। শীঘ্র শীঘ্র এই কঠিন তীর্থযাত্রা শেষ করিয়া কতদিনে দেশে ফিরিবেন, এখন হইতে ইহাই তাহার চিন্তা ও উদ্বেগের বিষয়। তাহার ইচ্ছা যত শীঘ্র হয় কৈলাসের দিকে যাত্রা করা, কিন্তু এ পোড়া দেশে ইচ্ছামাত্রে কিছু হইবার জো ছিল না। এক একটি যাত্রা সফল করিতে অনেক যোগাযোগ অপেক্ষা করে, অনেকের অনেক সাহায্যের প্রয়োজন হয়। শুধু পয়সা থাকিলেই হয় না। বিশেষত এই বয়সে নিরন্তর আরামের ব্যাঘাত ঘটাতেও চির অভ্যস্ত আচরণের বিলক্ষণ ব্যতিক্রম প্রতিপদে ঘটিত বলিয়া তাহার অশান্তিও সময় সময় অসহ্য রকম হইত। সেই হেতু এই আনন্দের তীর্থযাত্রার মধ্যে তাহার সঙ্গী হইয়া আমাদেরও অনেক সময় নিরানন্দ ভোগ করিতে হইতই। কোদরনাথ হইতে ফিরিয়া আমরা 3 দিন পরে তবে কৈলাসের পথে যাত্রা করি। এই 3 দিনে আমরা এখানকার আরও অনেক কিছুই দেখিতে ও শুনিতে পাইয়াছিলাম। এখানে যতগুলি দোকান দেখিলাম, লাল সিং পাতিয়ালের দোকানেই সর্বাপেক্ষা বড়। তাহার 3খানি বড় বড় ঘর, লোকজনও বিস্তর। তাহার দোকানেই খরিদ্দার বেশি। এখানকার সকলেই তাহাকে বেশি মান্যগণ্য করে। আমদানি ও রপ্তানি এই 2 কাজই সকল মহাজন অপেক্ষা তাহার বেশি। কাজেই তাহার সহায়তা লাভ আমাদের সৌভাগ্যের যোগেই ঘটিয়াছিল বলিতে হইবে। 3-4 দিনের মধ্যেই সকল দোকান বসিয়া গেল, হাট গম গম করিতে লাগিল। আমাদের পরিচিতের মধ্যে গারবেয়াঙ্গের দিলীপের 3 ভাইয়ের দোকান তো আগেই বসিয়াছিল। এখন
সাংরুওয়ালা ধনিরাম শ্রেষ্ঠীর দোকানও বসিয়াছে। মোটা বুট পায়ে, কোমরে তরবারি, পৃষ্ঠে বেনি বিলম্বিত তিব্বতীয় স্ত্রী পুরুষ ক্রেতাগণের যাতায়াতে তাকলাখার মন্ডি একেবারে জমজমাট। মন্ডিতে সকালে এবং বৈকালেই খরিদ্দারের যাতায়াত কিছু বেশি। সাধারণত মধ্যাহ্নে আহার এবং বিশ্রামের সময় কিছু কম থাকে। বেলা দ্বিপ্রহরের পর এখানে এরূপ হাওয়া চলিতে থাকে যে বাহিরে যাওয়া একেবারে অসম্ভব হইয়া পড়ে। সে হাওয়া বড়ই রুক্ষ, তাহাতে শরীর শুকাইয়া যায়। প্রাতঃকালে এত ঠান্ডা থাকে যে নিচে নদীর জলে হাত মুখ ধুইবার পর আসিয়া কম্বল মুড়ি দিয়া বসিয়া থাকিলে সেই হাতে স্বাভাবিক তাপ আসিতে বহুক্ষণ লাগে। আবার দ্বিপ্রহরে বেশ গরম। এখানকার জলবায়ুর গুণে কোনো দ্রব্য পচিতে পায় না। বায়ু এরূপ রুক্ষ যে একটি মৃতদেহ 1-1.5 সপ্তাহ পর্যন্ত অবিকৃত থাকে। প্রত্যেক লোকালয়ের চারিদিকে পরিত্যক্ত মলমূত্রাদি রহিয়াছে, কোনো দুর্গন্ধ নাই। শুকাইয়া অল্প সময়েই কঠিন পাথরের মতোই হইয়া যায়। পূর্বেই বলা হইয়াছে যে নদীর পাড়ের ওপর মাটির গুহা এখানে অসংখ্য আছে। আবার উপরে পর্বতের আশপাশে সর্বত্রই ঐরূপ গুহা। এই ভটিয়া মহাজনেরা যখন এখানকার দোকানপাট তুলিয়া স্বস্থানে প্রস্থান করে, তখন তাহাদের অবিকৃত দ্রব্যসমূহ, আসবাবপত্র, এমনকি ঘরের দরজা, পাল খাটাইবার প্রকাণ্ড মেরুদণ্ডটি পর্যন্ত এখানে নিজ নিজ অধিকৃত গুফার মধ্যে পুরিয়া রাখিয়া যায়। এই সকল দ্রব্যাদি পাহারা দিবার জন্য এই দেশীয় কয়েকজন চৌকিদার বন্দোবস্ত থাকে। তাহারা চৌকিদারির জন্য পারিশ্রমিক পায়। আর যদি বেশি মূল্যবান কিছু অবিকৃত থাকে, মহাজনেরা কেবল সেইগুলি সঙ্গে লইয়া যায় এবং উহা আপনাদের অধিকারের মধ্যে কোথাও রাখিয়া দেয়। তিব্বতের এই অঞ্চলে খুব পরিষ্কার উল বা পশম ছাগল ও ভেড়ার মধ্যে পাওয়া যায়। সে ছাগল ও ভেড়া দেখিতে আমাদের দেশের ছাগল বা ভেড়া হইতে সম্পূর্ণ পৃথক। ছাগলের গায়ে এত লোম হয় যেন মাটিতে লুটিয়া পড়ে, দেখিতে অদ্ভুত। হুনিয়ারা তাহা হইতে নানাবিধ মূল্যবান বস্ত্র প্রস্তুত করে। এখানে সাধারণভাবে পশমের ব্যবহার এত বেশি যে ঘোড়া, গরু, চমড়ি, ঝাব্বু প্রভৃতি বাঁধিবার দড়ি, লাগাম এ সমস্তই ওই পশমের। কোনো পশুর লোম ইহারা বৃথা নষ্ট করে না, কোনো না কোনো কাজে লাগাইয়া দেয়। এতটা পশমের ব্যবহার আর কোথাও দেখি নাই। অতিরিক্ত পশম ব্যবহারের ফলে বোধহয় প্রতিক্রিয়ার নিয়মেই ইহারা ভিন্ন দেশীয় সুতা ও রেশমের বস্ত্র সকল ব্যবহার করিতে বড়ই ভালোবাসে এবং অনেক টাকা দিয়া খরিদ করে। বিদেশি রেশম বা তুলার বস্ত্র, নানা প্রকারের শাটিন, মখমল ইত্যাদি ব্যবহার এদেশের উন্নত সমাজের রীতি বা চাল হইয়া দাঁড়াইয়াছে। মধ্যশ্রেণীর গৃহস্থ যাহাদের অবস্থা ভালো, তাহারাও বিদেশি রেশম ও কার্পাস বস্ত্র ব্যবহার করিয়া শৌখিনতার পরিচয় দেয়। শীতের সময় ব্যাঘ্র চর্মের, বিশেষত চিতাবাঘের জামাই এখানকার শ্রেষ্ঠ শৌখিনতার পরিচায়ক। আবার ভেড়ার চামড়া নরম করিয়া পশমের দিকটা ভিতরে আর চামড়ার দিকটা বাহিরে, এইভাবে আজানুলম্বিত তিব্বতী ফ্যাশনের জামাও অনেক দেখিয়াছি। মন্ডিতে অনেক রকমই আমরা দেখিতে পাইতাম। আমাদের হিমালয়ের ভটিয়া মহাজনেরা প্রায় সকলেই প্রতি বৎসর অন্যান্য মালের সঙ্গে 1 আধ মণ ছোয়ারা বা বড় বড় শুষ্ক খেজুর লইয়া আসে। খরিদ্দার আসিলে একটি থালাতে 2-4 গণ্ডা তাহাদের সম্মুখে ধরিয়া দেয়। এই রূপেই ইহারা এখানকার বিশিষ্ট ক্রেতাগণকে খাতির করে। সেই ক্ষুধার্ত রাক্ষস খরিদ্দার কথা কহিতে কহিতে আগ্রহের সহিত উহা অল্পক্ষণে নিঃশেষ করিয়া ফেলে। যেখানে বসিয়া খায়, বিচিগুলি তাহার চারিপাশেই ছড়াইয়া অপরিষ্কার করে। তাহারা ইহাকে খসুর বলে এবং অত্যন্ত ভালোবাসে। এই রূপে এখানকার হনুমান হনুমতী খরিদ্দারগণ এই খসুর নামক অপূর্ব বস্তুটির খাতিরে প্রায় সকল দোকানেই একবার পদার্পণ করিয়া যায়। এই অঞ্চলে আরও একটি মন্ডি আছে। উহা এখান হইতে দক্ষিণ পশ্চিম কোণে তীর্থপুরী বা টাটাপুরীর দিকে পড়ে। তাহার নাম জ্ঞানমা মন্ডি। সেখানেও প্রতি বছর অনেক টাকার কেনাবেচা হয়, আর সেখানেও
এই ভারতবাসী ভটিয়া মহাজনগণেরই কারবার। আসলেই দেখিতেছি এই অঞ্চলে তিব্বতের সঙ্গে ভটিয়াগণে ভারতের পক্ষ হইতে ব্যবসায় সূত্রে সম্বন্ধ বা সম্পর্ক রাখিতেছে। বিদ্যাহীন এই নিরক্ষর ভটিয়ারা সেই জন্যই সমতলবাসী বাঙালির তুলনায় অনেক শক্তিমান, অন্তত ব্যবসায় ক্ষেত্রে এবং একতায়। ব্যবসায় ক্ষেত্রে যত পোড়া কপাল কি এই বাঙালিরই হইতে হয়। তিব্বতীদের সঙ্গে কারবার করিয়া এই ভটিয়া মহাজনদের যে কেবলই লাভ হইতেছে তাহা নয়, অনেক লোকসানও সহ্য করিতে হয়। এই অঞ্চলের এবং অনেক দূর দূরান্তের অধিবাসীগণ এই মন্ডিতে মাল সওদা করিতে আসে। 2-4বার নগদ লইয়া একটু বিশ্বাস জমিলে তারপর ধারে মাল লইয়া যায়। এ বৎসরের ধার পর বৎসরেই শোধ হইবে এরূপ প্রতিশ্রুতি বা লেখাপড়া থাকে, কিন্তু পর বৎসর আর তাহার দেখা পাওয়া যায় না। যাহাদের বাড়িঘর জানা থাকে তাগাদা দিলে তাহারা বলে টাকা নাই, পরে দিব। এই রূপে এখানকার প্রত্যেক ভটিয়া মহাজনের 1, 2, 3, 4 শত টাকা অবধি প্রতি বৎসর বাকি পড়ে। পরিচিত অপরিচিত যাহারই দোকানে গিয়াছি সকলেরই মুখে এই রূপ শুনিয়াছি। সেই পুরানো ধরনের মুদ্রা প্রস্তুত প্রণালী এখনও ইহাদের চলিতেছে। নেপালে কিন্তু তাহা নয়, আধুনিক উন্নত প্রণালীতে এখানে তাহারা মুদ্রা প্রস্তুত করিতেছে। তাই তিব্বতের তুলনায় নেপালি মুদ্রা দেখিতে সুন্দর। এখানে ইহারা এখনও জগতের বৈজ্ঞানিক প্রগতি, বিশেষত যন্ত্র ব্যাপারে ছাপাখানা ছাড়া আর কোনোটাই গ্রহণ করে নাই। টাকার অর্ধেক বা সিকি ভাগ ব্যবহারে এখনও টাকাটি আধা আধি ভাঙিয়া অথবা 4 টুকরা করিয়া আধুলি সিকি হিসাবে চালাইতেছে। বহির্জগতের সঙ্গে আদান প্রদান না থাকার ফলে যাহা হয় এখানে সর্বত্রই তাহা দেখিতেছি। অথচ স্বাধীন জাতি নিজ রাষ্ট্রের মধ্যে কি উন্নতি ইহারা না করিতে পারিত। এখানকার মুদ্রা বিচিত্র। এখানকার সিক্কা আমাদের ভারতীয় ইংরেজি টাকার হিসেবে 4.5 আনা মূল্যের, কিন্তু দেখিতে প্রায় আধুলির আকার, তবে এতটা সুগোল নয়। এখানে নেপালি, ভারতীয় এবং তিব্বতী সিক্কা এই 3টি মুদ্রাই চলে। ভারতের মুদ্রা টাকা, আধুলি, সিকি প্রভৃতি ইহাদের অতি প্রিয়, গাথিয়া গহনা পরে। ভারতের মুদ্রা পাইলে আর সহজে বাহির করে না। নেপালি মুদ্রা আমাদের টাকার হিসাবে 7.5 আনার সমান। তাহার মধ্যে অনেকটা রৌপোর অংশ থাকে, খাত খুবই কম। কিন্তু তিব্বতী মুদ্রায় 10টার খাত প্রায় 4 ভাগের 2.5 ভাগ। এখানকার খরিদ্দারেরা নেপালি ও তিব্বতী মুদ্রায় মাল খরিদ করে, ভারতীয় টাকা বড় একটা বাহির করে না। কিন্তু যখন তাহারা পশম প্রভৃতি নিজেদের মাল বিক্রয় করে তখন ভারতীয় টাকা চায়। নিজ স্বাধীন রাজ্যে অনায়াসেই ভারতের মতো সুন্দর মুদ্রা প্রস্তুত করিতে পারে, কিন্তু এমনই জড়বুদ্ধি যে তাহা করিবে না, করিবার চিন্তা পর্যন্ত না করিয়া ভারতীয় মুদ্রার উপাসনাই করিবে। এই রূপে তাহারা ভারতীয় টাকা সংগ্রহের চিরভক্ত এবং পক্ষপাতী। দুগ্ধ এদিকে সুলভ নয়। চমরি এখানে অনেক আছে বটে, কিন্তু তাহার দুগ্ধ এদেশে বড় কেহ খায় না। সাধারণত শিশু বা রোগী ব্যতীত কেউ এখানে দুগ্ধ পান করে না। আমাদের বিশেষ প্রয়োজনে 2-1বার দুগ্ধ পাওয়া গিয়াছিল। কোথাও 4 আনা, কোথাও 6 আনা হিসাবে শের লইয়াছে। সঙ্গী মহাশয় পথের সম্বল হিসাবে কিছু খাদ্যদ্রব্য নিজের জন্য গোপনে প্রস্তুত করাইয়াছিলেন। ধনীরাম দুধ জোগাড় করিয়া শেরখানে ক্ষীরের প্যাড়া প্রস্তুত করিয়া দিয়াছিল। উহা তিনি গোপনে রাখিতেন এবং নিজেই ব্যবহার করিতেন। ধনীরামের এরূপ খয়রাত অনেক ছিল। আমরা তাহারই সাহায্যে এখানে চমরের মাখন খরিদ করিয়া পথের জন্য প্রায় 2 সের আন্দাজ ঘৃত প্রস্তুত করিয়া লইয়াছিলাম। আমরা দুগ্ধ ক্রয় করিতে গেলে হুনিয়ারা খামখেয়ালি একটা দর চাহিয়া বসে। বাতাসের কথা পূর্বেই বলিয়াছি, সেই কারণেই এখানকার লোকের চক্ষু শীঘ্রই নষ্ট হয়। তাহার উপর শীতের প্রাবল্য। এখানে যে নিরন্তর ঝড়ের মতো অতিশয় শীতল বাতাস চলে, সেই প্রবল বাতাস চক্ষে লাগিলেই চক্ষু অসুস্থ হইয়া ওঠে। তাহার উপর এই স্থানে দৃশ্যের মধ্যে হরিৎবর্ণের আভাস মোটেই নাই, কেবল বিবর্ণ রুক্ষ তৃণলতা, বৃক্ষহীন নগ্ন পর্বত, তাহার উপর
তুষারের ধবলতা, কোথাও লাল গৈরিকের বা কোথাও রুক্ষ ধূসরবর্ণের পর্বতমালা, আবার তাহার পশ্চাতে ওপরে তুষারমণ্ডিত ধবল গিরিশৃঙ্গই চক্ষে পড়ে। আকাশের নীলবর্ণটি না থাকিলে এখানে লোক অন্ধ হইয়া যাইত। ক্রমাগত রুক্ষ দৃশ্যের আধিক্যে মধ্যে মধ্যে আমাদেরও শিরোপীড়া ভোগ করিতে হইয়াছে। গাছপালা এত কম দেখিয়াছি যাহা গণনায় আসে না। এ তীক্ষ্ণ শীতল বাতাসে চক্ষু ফুলিয়া উঠে, জল পড়ে, দুস্থ হয় বলিয়াই এখানকার স্ত্রীলোকেরা চক্ষুর ওপরে ও গালে এক প্রকার রক্তবর্ণ নির্যাস ব্যবহার করে, তাহাতে বিশেষ উপকার হয়। একে এখানকার রূপসীগণের যে সুন্দর রূপ, তাহার উপর সেই নির্যাসলিপ্ত মূর্তি দেখিলে স্নায়ুমণ্ডলী সহজেই নিস্তেজ হইয়া আতঙ্ক উপস্থিত করে। দাঁত ইহাদের অত্যন্ত নোংরা ও দুর্বল। এইবার কৈলাস যাত্রার কথা বলিব। কৈলাস ও মানস সরোবর যাইবার যাহা কিছু প্রয়োজনীয় দ্রব্য এবং বাহনাদি এখানেই পাওয়া যায়। লাল সিং পাতিয়াল আমাদের জানাইল, কালই আপনারা যাত্রা করিতে পারিবেন। আমি জিজ্ঞাসা করিলাম, আমরা একলাই যাইব নাকি? লাল সিং বলিল, আমাদের দলটি কাল সকল যাত্রী লইয়াই বেলা 10টা নাগাদ যাত্রা করিবে। আপনাদের ঝাব্বু ও ঘোড়ার ব্যবস্থা হইতেছে। পথে যাহাতে আপনারা আরামেই যাইতে পারেন, আমরা তাহার ব্যবস্থাই করিতেছি। আপনারা নিশ্চিন্ত থাকুন। লাল সিং জিজ্ঞাসা করিল যে, আপনাদের ঝাব্বু ও ঘোড়া বাহন কয়টি চাই? আমার জন্য কোনো বাহনের প্রয়োজন ছিল না, কেবল পণ্ডিতজির জন্য ঘোড়া একটি এবং উভয়ের মালপত্রের জন্য ঝাব্বু একটি। আমাদের এই 2টি বাহন লওয়াই স্থির হইল। এখান হইতে ও অঞ্চলে যাইতে ঘোড়া অথবা ঝাব্বুই প্রশস্ত। এক একটি বাহন যাতায়াতের মূল্য বা ভাড়া 4 টাকা। সঙ্গী মহাশয়ের শরীর খারাপ বলিয়াই একটি পশু দরকার, না হইলে এ পথে পুরুষ মানুষে বাহনের পিঠে যায় না। দলের সঙ্গে হাঁটিলে কষ্ট হয় না। মালের মধ্যে আমাদের 3 জনের জন্য 10-15 দিনের মতো রসদ লওয়া হইল। এখানে আটা টাকায় 3 সের হিসাবে, মোটা চাউলও তাই। বলা বাহুল্য, উহা ভারতেরই আমদানি। আমাদের রসদের মধ্যে রুমা ও সাংরুওয়ালা ধনিরামের দানও কিছু ছিল। রুমা নিজেও ডাল, শুষ্কা মূলা, মেওয়া ফল, আচার প্রভৃতি অনেক কিছু গারবেয়াং হইতে আনিয়াছিল। আনন্দেই আমরা যাত্রা জোগাড় করিয়া লইলাম। আসলে সদাশয় লাল সিংয়ের সাহায্যই বেশি লওয়া হইল। এবার আমরা কৈলাস ও মানস সরোবর প্রত্যক্ষ করিতে যাইতেছি ভাবিয়া বাল্যকালে কোনো দূরস্থানে যাইবার নামে যেরূপ হইত, মহা আনন্দে প্রাণ চঞ্চল হইয়া উঠিল। গারবেয়াংয়ের সেই 3টি কর্ণপ্রয়াগের মাইজি এখানে জুটিয়াছেন। তাহা ছাড়া 4 জন কুমায়ুনের সাধু তাহারাও আসিয়া দল পুরা করিলেন, সঙ্গে তাহাদের গরম বস্ত্রাদি। এ পথের উপযুক্ত শীতের সরঞ্জাম ছিল না। এখানকার মহাজনগণ চাঁদা করিয়া তাহাদের পর্যাপ্ত শীত বস্ত্রাদি সংগ্রহ করিয়া দিল। আমরা আসিবার পর হইতে লালগির বরাবরই এখানে আমাদের সঙ্গে আছে। তাহার স্থানটি পৃথক হইলেও সে রোজ আড্ডা দিয়া যাইত। প্রাণ তাহার সদাই আনন্দপূর্ণ। বালকের মতোই হাসি খুশি আমোদে সে আমাদের সকলকেই স্ফূর্তি দিত। কিন্তু সঙ্গী মহাশয় তাহাকে মোটেই পছন্দ করিতেন না বলিয়া সে তাহার সম্মুখে বেশিক্ষণ বসিতে চাহিত না। এখন যাত্রার উদ্যোগে সেও নাচিয়া উঠিল। এইভাবেই আমাদের যাত্রার গতি নিত্যই বাড়িতেছিল। সে রাত্রে ঘুমাইয়াও যাত্রার স্বপ্নই দেখিলাম। আমাদের দলটি বড় কম হইল না। পাতিয়ালের জননী, রুমা, তাহার জ্যেষ্ঠা ভগিনী এবং সঙ্গী মহাশয়, দলের এই কয়জন ঝাব্বুতে যাইবেন, বাকি সকলেই হাঁটিয়া যাইবেন। মান সিং এবং মণি সিং নামক পাতিয়ালের 2 জন আত্মীয় আমাদের অভিভাবক হইয়া চলিলেন। অবশ্য তাহাদেরও পরিবারবর্গ সঙ্গে। 3টি তাঁবু, 2টি দুনলা বন্দুক চলিল। আর দ্রব্যাদি লইয়া আরও চলিল 2-3টি পশু, মোট 6-7টি ঝাব্বু। স্ত্রী পুরুষে 20-22 জন মিলিত একটি দল কৈলাস যাত্রার জন্য প্রস্তুত হইল। আমাদের নগদ টাকা করি যাহা কিছু সমস্তই লাল সিং পাতিয়ালের নিকট রাখিয়া যাওয়া হইল, যেহেতু পথে দস্যু ভয় আছে। এখানে পথে দান কর্ম ছাড়া পয়সার আর কোনোই প্রয়োজন নাই। সেই মতো আমরা কিছু কিছু সঙ্গে লইলাম।
এখানে একটি প্রবাদ আছে, পুরী পয়সা সরোবর সত্য। অর্থাৎ পুরী বা পুরুষোত্তম যাইতে হইলে পয়সাই প্রধান সম্বল, আর মানস সরোবর যাইতে প্রধান সম্বল হইল ছাতু। এখানে পয়সার বড় দরকার নাই। এদিকে যারা ভ্রমণে আসেন তারা আমিষাশী হইলেই সুবিধা, কারণ প্রচণ্ড শীত ও রুক্ষ জলবায়ুর সঙ্গে আমিষটাই খাপ খায়, শরীরও থাকে ভালো। আমরা নিরামিষাশী ছিলাম বলিয়াই বেশি ভুগিতে হইয়াছিল। আনন্দ উৎসাহপূর্ণ প্রাণে পরদিন দ্বিতীয় প্রহরের প্রারম্ভেই আমরা বাহির হইলাম। তাকলাকার হইতে যাত্রাকালে সঙ্গী মহাশয় একথা বলিতে ভুলিয়া যান নাই যে এই যাত্রা আমাদের ঠিক কৈলাস যাত্রা। পথের সম্বন্ধে বড় কিছু বলিবার নাই, কারণ কোনরূপ বাধা বা কষ্টদায়ক বন্ধুরতা এ পথে নাই। পথ সরল, মরুভূমির মতো বিস্তৃত, বিজন এবং অসমতল ভূমিখণ্ডের ওপর দিয়া একেবারেই সোজা চলিয়া গিয়াছে। চারিদিকেই শুভ্র তুষারমণ্ডিত পর্বতমালা দূরে দূরে দৃষ্টির মধ্যে আসিতেছে। কর্ণালীর উপত্যকা ছাড়াইয়া দিলারিং নামক একখানি গ্রামের মধ্য দিয়া আমরা চলিতেছিলাম। পরিশ্রমী গ্রামবাসীগণ কৃষি এবং নিজ নিজ গৃহকর্মের সুবিধার জন্য দূর নদী হইতে খাল কাটিয়া জলধারা আনিয়াছে। এখানে সর্বত্র এই প্রকারে নদী কিংবা পর্বতের ঝর্ণা হইতে নালা কাটিয়া গ্রামের এবং শস্যক্ষেত্রের জন্য জল আনার ব্যবস্থা। আকাশের জলে এখানকার চাষবাসের কোনো ভরসা নাই, কাজেই এই সনাতন উপায়ের উদ্ভাবনা এবং বহুকাল হইতেই ইহা কার্যকরী। জলের কাছে কোথাও কোথাও অল্প অল্প ঘাসের মতো হইয়াছে, কিন্তু তাহার বর্ণ হরিৎ নয়, দগ্ধ হরিৎ বলিলেই ঠিক হয়। সে তৃণ কোমল নহে, কাটার মতো শক্ত এবং রুক্ষ। এখানকার পশুগণ ইহা খাইয়াই প্রাণ ধারণ করে। আমাদের সঙ্গে যে সকল ঝাব্বু ছিল, জলধারা পার হইবার সময় পৃষ্ঠে নরনারী বাহন লইয়া সেই তৃণের লোভে তাহারা মুখ বাড়াইয়া এক এক গ্রাস আহরণের চেষ্টা করিতেছিল। সঙ্গী মহাশয় সেই ভটিয়া নারীগণের সঙ্গে ঝাব্বুতে যাইতেছিলেন। রুমার ভগিনী রুমতি পণ্ডিতজি সম্বোধন করিয়া তাহার দাড়ি ও উদরটি লইয়া রসিকতা করিতে করিতে যাইতেছিল। এত সরল প্রাণ মুক্ত স্বভাব নারী খুব কমই দেখিয়াছি। আমাদের এই দলের মধ্যে সেই নিজে হাসির ফোয়ারা ফুটাইয়া আর সবাইকেও হাসাইতে হাসাইতে সঙ্গী মহাশয়ের ঠিক পাশেই যাইতেছিল। মনে হয় তিনিও প্রবাসী নরনারী মিলিত এই যাত্রাটি বিশেষ উপভোগ করিতেছিলেন। কিন্তু দৈববশে ইহাতে এক বাধা উপস্থিত হইল। তাহার বাহনটি চলিতে চলিতে এক স্থানে একটু বেশি মুখ বাড়াইয়া সেই কণ্টক তৃণ একগ্রাস ধরিতে গেল। তাহাতে বেতালে সেই ধাক্কাটি সামলাইতে না পারিয়া সঙ্গী মহাশয় পশুপৃষ্ঠ হইতে আসন শুদ্ধ একেবারে হুমড়ি খাইয়া পড়িয়া গেলেন। মেয়েরা ইহা দেখিয়া হো হো শব্দে হাসিয়া উঠিল। পাশেই ছিল রুমতি, তাহার হাসি বেশি। যা হোক, এখন আমরা তাহার লাগিয়েছে কিনা দেখিতে গেলাম। তিনি তাড়াতাড়ি উঠিয়া লাগে নাই বলিয়া জামা ঝাড়িয়া লইলেন। ততক্ষণে পশুরক্ষক আসিয়া আবার আসন ঠিক করিয়া তাকে একটু উঁচু স্থানে লইয়া চড়াইয়া দিল। তিনি রেকাবে পা দিয়া চড়িতে পারেন না, কিন্তু এই পতনে তার মন মেজাজ খারাপ হইয়া গেল, আর তাহার ফল ভোগ করিতে লাগিলাম কেবলমাত্র আমি। আজ আমরা প্রায় 8 মাইল পথ গিয়া বালদাক নামক স্থানে একটি জলধারার নিকটে আড্ডা করিলাম। 3টি তাঁবু গাড়া হইল, 2টি একসঙ্গে, অপরটি পৃথক। ধনীরামের দলটিও আমাদের সঙ্গে, তাহাদেরও পৃথক তাঁবু পড়িল একটু দূরে। বাহন হইতে নামিয়াই স্ত্রীলোকেরা যে যাহার থলি খুলিয়া মুড়ি, ছোলা, গম ভাজা, খেজুর, মিষ্টান্ন প্রভৃতি চিবাইতে আরম্ভ করিল। একটি পাত্রে রুমা আমাদেরও কিছু কিছু দিয়া গেল। সাধু সন্ত, মাইজি প্রভৃতি আরও যাহারা ছিল তাহাদেরও কিছু কিছু দেওয়া হইল। তাঁবু খাটানো শেষ হইলে নাজ্জি রুটি পাকাইল। যে পশুরক্ষক হুনিয়া আমাদের সঙ্গে ছিল, পাকের জন্য কাঠকুটা কিংবা শুষ্ক গোময় সংগ্রহ করা, চুলা ধরানো, জল আনিয়া দেওয়া এ সকল তারই কাজ। চুলা ধরানোর কাজে হাপড়ের ব্যবহার সর্বত্র প্রচলিত। একটা হাপড় সকল যাত্রীদলের সঙ্গে থাকে। নাজ্জির শরীর খারাপ, জ্বর ভাব ছিল। নিজে কিছু না খাইয়া শুধু আমাদের জন্যই পাকাইলেন, আর কাহাকেও করিতে দিলেন না।
তাহার ভিতরের কথা এই বুঝিলাম যে আমরা তাহার আহারাদির ভাল লওয়ায় সেই উপকারের ইহাই প্রত্যুপকার। তাহার দ্বারা যেটুকু হয় সেইটুকু কায়িক উপকার না করিলে ঋণী থাকিতে হইবে। কেন তিনি সামর্থ্য থাকিতে কাহার নিকট বাধ্য থাকিতে যাইবেন? নার্জি যথার্থই স্বাধীন প্রকৃতির মানুষ। যাহা হোক, রুটি পাকানো হইলে রুমা আমাদের আর কি চাই না চাই দেখিতে আসিল। বাঙালি বাবু আমরা পাতলা রুটিতেই অভ্যস্ত। এখন রুটি পুরু হইয়াছে দেখিয়া সে একটু ঠাট্টা সুরে বলিল, বাড়িয়া রুটি পাকাই নার্জি। তারপর হাসিতে হাসিতে নার্জিকে বলিল, নার্জি কো রুটি, কৈলাস যাত্রীকে লিয়ে দো অঙ্গুলি মোটি। শুনিয়া সকলে হাসিয়া উঠিলে সঙ্গী মহাশয়ও সহাস্য বদনে চিৎকার করিয়া তার অভ্যস্ত হিন্দিতে বলিলেন, বহুত আচ্ছা দেবীজি, আপকা এক কবিতা ভি হামারা কেতাব মে উঠ যায়গা। অর্থাৎ তিনি এই কৈলাস ভ্রমণ সম্বন্ধে যে পুস্তক লিখিবেন তাহাতে ইহাও লিখিবেন। রাত্রে প্রবল শীত ছিল। সন্ধ্যার পূর্বেই নিজ বস্ত্রাদি বিছাইয়া আমরা শয়নের জোগাড় করিয়া লইলাম। যে সব সাধুসন্ত সঙ্গে ছিলেন, পাতিয়ালের দয়াবতী জননী তাহাদের সকলকেই ভিতরে শয়ন করিতে অনুরোধ করিলেন। বলিলেন, রাত্রে কাহাকেও ঠান্ডায় কষ্ট পাইবার প্রয়োজন নাই। সুতরাং বাহিরে যাহারা ছিলেন তাহারা ভিতরে আসিয়া আমাদের আশেপাশে স্থান করিয়া লইলেন। কুমায়ুনের 4 জন সাধুর মধ্যে একজনের মুখ, হাতের আঙুল, কান, নাক সকল ফুলিয়া রক্তবর্ণ হইয়াছিল। বোধহয় কুষ্ঠব্যাধির পূর্ব লক্ষণ। সঙ্গী মহাশয় তাকে বাহিরে যাইতে বলিলেন। সে বেচারা তৎক্ষণাৎ চলিয়া গেল। আমি তাহাকে বলিলাম, এই ঠান্ডায় কোথায় কষ্ট পাবে? একপাশে পড়ে থাকলে আমাদেরই বা ক্ষতি কি হবে? ওটা তো সংক্রমণ ব্যাধি নয়। সঙ্গী মহাশয় অতিমাত্রায় উত্তেজিত হইয়া বলিলেন, তোমার ওসব ফিলান্থ্রফি এখন রেখে দাও। ও যদি তোমার এত প্রিয় হয় তো না হয় আমিই বাইরে যাচ্ছি। আরও অনেক কথা যাহা শ্লেষ করিয়া বলিলেন সে সকল না লেখাই ভালো। ইহাতে প্রাণে তীব্র বেদনা পাইলাম, কিন্তু তাহা কাহাকেও বলিবার নয়। যখন তিনি চুপ করিলেন, সেই ভটিয়া স্ত্রীলোকের মধ্যে একজন এইসব দেখিয়া শুনিয়া নিজে পুনরায় সেই ব্যক্তিকে বাহির হইতে ডাকিয়া আনিল এবং একধারে শুইতে বলিল। এবারে কিন্তু তিনি আর কিছুই বলিলেন না। না বলুন, এই সূত্রেও তিনি আমার প্রতি আরও উগ্র এবং হিংসাপরায়ণ হইয়া উঠিলেন। টাকলাকারে ছিলাম ঘরের মধ্যে। এখানে একেবারে ফাঁকা মাঠের ওপর তাঁবুর ভিতরে। অবশ্য দূরে হইলেও চারিদিকে তুষারমণ্ডিত পর্বতমালা। প্রচণ্ড বেগে হুহুঙ্কারে বাতাস চলিতেছে। তাহাতে শীতে অস্থিমজ্জা পর্যন্ত কাঁপাইতেছে। খুব পুরু এবং বড় একখানি ভটিয়া কম্বল রুমা আমাদের দিয়াছিল। 3 জন আমরা পাশাপাশি শুইয়া আমাদের যাহা কিছু আছে সব চাপাইয়া সর্বোপরি সেইখানিতে আপাতমস্তক ঢাকা দিতাম। তাহাতে যে আমাদের কতটা উপকার হইত তাহা বলিবার নয়। কোনরূপে আমরা শীতে কষ্ট না পাই সেদিকে রুমার তীক্ষ্ণ দৃষ্টি ছিল। প্রথম দিন আমরা এত ক্লান্ত ছিলাম যে শয়ন মাত্রই ঘুমাইয়া পড়িলাম। এক ঘুমেই প্রভাত। অবিলম্বেই আমরা তুলপিতল্পা উঠাইয়া দল বাঁধিয়া আবার চলিতে আরম্ভ করিলাম। বহুক্ষণ চলিয়া দ্বীপ্রহরের কাছাকাছি আমরা আজ মানধাতার নিকটে আসিয়া পড়িলাম। কতকালের এই মানধাতা, ইহার তিব্বতী নাম মিমো নাম নিমোরি। আমাদের দক্ষিণ পার্শ্বে শ্রেণীবদ্ধ এই পর্বতমালা বরাবর সোজা উত্তর পূর্ব কোণের দিকে মানস সরোবর পর্যন্ত চলিয়া গিয়াছে। এখানে মানধাতা তপস্যা করিয়াছিলেন। কত যুগ যুগান্তরের কথা, এখন কেবল নামটি মাত্র রহিয়া গিয়াছে। তাঁবু খাটানো হইলে শীতল জলের সঙ্গে ছাতু ও চিনি মিশাইয়া সেই দিনের আহার শেষ করিয়া একবার চারিদিক দেখিবার জন্য বাহিরে আসিলাম। বৃক্ষলতার নামগন্ধ নাই। সবুজ রংটি সেই কালাপানি পার হইবার পর আর চক্ষে পড়িয়াছে কিনা স্মরণ হয় না। তবুও দৃশ্যের মধ্যে সৌন্দর্য বড়ই গম্ভীর এবং বিশাল ভাবোদ্দীপক, যাহা মনকে একাগ্র করিয়া তাহাতেই ডুবাইয়া দিতে চায়। এদিকে লোকালয় নাই, কেবল মাঝে মাঝে পথিক দলের যাতায়াত। তাহাদের সঙ্গে যে সকল পশু থাকে তাহারা ছাড়া পাইলে ইতস্তত চড়িয়া খায়। এক প্রকার কণ্টকলতা এবং তৃণ কোথাও পাথরের ফাঁকে ফাঁকে জন্মিয়াছে। দেখিলাম উহারা
সন্ধান করিয়া তাহাই খাইতেছে। সেই বিজন প্রান্তরে একদল শকুন একটি উচ্চ ভূমির ওপর সারি সারি বসিয়া ইতস্তত দৃষ্টিপাত করিতেছে। দ্বারকাক ২-৪টি ও কতকগুলি চড়াই পাখি যাত্রীরা যেসব খাদ্যাংশ ফেলিয়া দিয়াছে তাহার মধ্য হইতে নিজেদের উপযোগী আহার সংগ্রহ করিতেছিল। এখানকার চড়াই পাখি আকারে কিছু বড় এবং পিঙ্গল বর্ণ, তাহাদের কণ্ঠমধ্যে কালোর রেখা বেশি গভীর। নিকটে যে জলের ধারা, তাহার চারিদিকেই অল্প অল্প কাটা ঘাস কতক দূর অবধি বিস্তৃত রহিয়াছে, সেখানেও কতকগুলি ঝাব্বু চড়িতেছিল। হঠাৎ নজর পড়িল একটু দূরে ৩-৪ জন ভীষণাকৃতি তিব্বতী বা হুনিয়া ছোট ছোট ঘোড়ার ওপর, যেখানে আমাদের তাঁবু পড়িয়াছে, শোনই শোনই সেই দিকেই আসিতেছে। কতকটা আসিয়া ২ জন পথিমধ্যে দাঁড়াইল, বাকি ২ জন অগ্রসর হইয়া একেবারে মণি সিংয়ের তাঁবুর নিকটে আসিয়া মালপত্র দেখিতে লাগিল। মণি সিং তখন কি করিতেছিল দেখি নাই, তার পাশেই ২ নলাটি রাখা ছিল। সেই হুনিয়াদের দেখিয়াই কিছু না বলিয়া কেবল সেটি হাতে তুলিয়া লইল। এইটুকুই যথেষ্ট হইল। তাহারা কেবল ২-১টি কথা বলিয়া পিছন ফিরিল। সঙ্গীদের নিকট ফিরিয়া গিয়া তারা কিছুক্ষণ সেইখানে দাঁড়াইয়া কথাবার্তা কহিয়া অন্যদিকে চলিয়া গেল। বুঝা গেল তারা কে এবং কি উদ্দেশ্যে আসিয়াছিল। হাতিয়ার দেখিয়াই তাহারা বুঝিল এখানে কিছু সুবিধা হইবে না। বাহিরে শীতল বাতাস ঝড়ের মতো বহিতেছে। বেশিক্ষণ থাকা গেল না। তখন তাঁবুর ভিতরে আসিলাম। দেখিলাম নাজ্জি জ্বরে অচৈতন্য। পূর্বেও জ্বর ছিল, তবে এতটা বেশি হয় নাই। চা ও ছাতুর পানা তাকে খাওয়ানো হইল। সঙ্গী মহাশয় বলিলেন, ও কিছু নয়, পথশ্রমেই হইয়াছে। রাত্রে রুমাই আমাদের জন্য রুটি পাকাইল। আহারান্তে আমরা যাত্রার কথাই কহিতে লাগিলাম। আমাদের সম্মুখেই যে পর্বত দেখা যাইতেছিল, তাহার নাম গুরলা, প্রাচীন নাম গরলা। তাহারই ওপারে রাবণ হ্রদ। আমরা হ্রদটি অতিক্রম করিয়াই কৈলাস যাইব এবং ফিরিবার পথে মানস সরোবর হইয়া ফিরিব, এইরূপই সংকল্প। আজ রাত্রি ১ প্রহর থাকিতেই আমাদের যাত্রা আরম্ভ হইবে। এখন যে যাহার শয্যা আশ্রয় করিলাম, সেই সাধুচারীটি যাহাদের একজনকে সঙ্গী মহাশয় ভিতরে রাখিতে চাহেন নাই, তাহারা আজ আর কেহ আমাদের তাঁবুর মধ্যে আসিলেন না। খুব সম্ভব তাহারা মণি সিংহের তাঁবুতে আশ্রয় পাইয়াছিলেন। এখানে ভটিয়া নারীগণই কর্তা। তাহারা সঙ্গী মহাশয়ের এই ব্যবহার অনুমোদন করিল না, তবে তাহারা তাহাকেও কিছু বলিল না। নাজ্জি চায়ের সঙ্গে একটু আদার রস পান করিয়া আপাদমস্তক মুড়ি দিলেন। সেদিন বোধহয় শুক্লপক্ষের ত্রয়োদশী হইবে। রাত্রি ১ প্রহর থাকিতে পশুরক্ষক হুনিয়া, যাহার নাম আমরাই দিয়াছিলাম জুজু, হুড়ো হুড়ো শব্দে আমাদের ঘুম ভাঙাইয়া তাঁবুর খোটা খুলিতে আরম্ভ করিয়া দিল। আমরা উঠিয়া দেখিলাম যে মণি সিংয়ের তাঁবু উঠানো ও গুছানো হইয়া ঝাব্বুর পৃষ্ঠে চড়িতেছে। যাইতে পারিবেন কিনা নাজ্জিকে জিজ্ঞাসা করিলাম। তিনি বলিলেন, না যাইতে পারিলে কি এখানে পড়িয়া থাকিব? আমরা চলিতে শুরু করিলাম। নাজ্জি আমার হাত ধরিয়া চলিতে লাগিলেন। ৩-৪টি জলস্রোত পার হইয়া সম্মুখে গুরলা লক্ষ্য করিয়া যাইতে লাগিলাম। তখনও একটু চাঁদের আলো ছিল। বালি ও উপলখণ্ডের উচ্চস্তূপ পার হইয়া চলিতে চলিতেই চাঁদ ডুবিয়া গেল। অন্ধকারে চারিদিক পূর্ণ হইল। সকলের চক্ষে কিছু কিছু ঘুম ছিল। যাহারা ঝাঁপুতে যাইতেছিলেন সকলেই ঝিমাইতেছিলেন। ঠান্ডায় হাত পা জ্বালা করিতেছিল। হাতে দস্তানা, পায়ে মোটা উলের মোজা। এই প্রবল শীতে সে সকল নিষ্ফল। নাজ্জি জ্বরে ও শীতে কাঁপিতে কাঁপিতে চলিয়াছেন। শীতবস্ত্র ছিল তাহারই সর্বাপেক্ষা কম। লিপুধুরা অতিক্রমকালে আমি যেরূপ পীড়িত হইয়াছিলাম, নাজ্জি সঙ্গে না থাকিলে যে কি হইত বলা যায় না। নাজ্জির সঙ্গের লোভেই আমি ঘোড়া ঝাব্বু কিছুই আমার জন্য রাখি নাই। এখন নাজ্জির শরীর অসুস্থ দেখিয়া মনটা বড়ই খারাপ হইয়া গেল। আমি ভালো আছি বটে, তাহাকে ধরিয়া চলিয়াছি, কিন্তু আর কি করিতে পারি? যদি আমি একটি পশু বাহন লইতাম, তাহা হইলে এখন সেটি তাহাকে ছাড়িয়া দিতে পারিতাম। কিন্তু এখন সেরূপ সাহায্যের কোনো সম্ভাবনা নাই।
সে চিন্তাও নিষ্ফল। রুমার ভগিনী রুমতি আমাদের কাছেই ঢুলিতে ঢুলিতে যাইতেছিল। তার মনোযোগ আকর্ষণ করিয়া নাজ্জির প্রবল জ্বরের কথা বলিলাম। এখন আমরা গিরি সংকটের মধ্যে পড়িয়াছি। পথটি ক্রমোচ্চ চড়াই। এইখানে রুমতি নাজ্জির অবস্থা দেখিয়া তাহার পশুটি ছাড়িয়া দিল। এইভাবে অন্ধকারে চলিতে চলিতে পূর্বকাশে মহিমাময়ী উষার আবির্ভাবে ক্রমে পূর্বদিক অল্প ফর্সা হইয়া আসিল। যখন অল্প অল্প ভোরের আলো সম্মুখে দিকমণ্ডলে ফুটিল, তখন কি অপরূপ দৃশ্যই দেখিলাম। ক্ষীণ কুজ্ঝটিকা, তাহার মধ্য দিয়া প্রথমে কিছুই দেখা যাইতেছিল না। ক্রমে অল্পে অল্পে দেখা গেল প্রথমে দূরে নিম্নতলে একখণ্ড স্থির বিস্তৃত জল, উহা নীলাভ ধূসর। তাহা হইতে ক্ষীণ শ্বেতবাষ্প ধীরে ধীরে উঠিতেছে। ক্রমে অরুণোদয় হইতেই আরও অনেকটা দেখা গেল। কুজ্ঝটিকা আরও ক্ষীণ হইয়া যেন পর্বতমালার গায়ে মিলাইয়াছে। দূরে, বহু দূরে সারা উত্তর দিকটা জুড়িয়া কৈলাস পর্বত শ্রেণী। সেই শৈলমালার মধ্যস্থলে চির তুষারাবৃত রজত শুভ্র সর্বোচ্চ শিখর, প্রায় শিবলিঙ্গের আকৃতি। সেই শৈলমালার মধ্যে কৈলাস শিখর দেখিয়া প্রাণের মধ্যে যাহা হইল, তাহা আর কি বলিব। আমরা ইহারই উদ্দেশ্যে সুদূর বঙ্গদেশ হইতে এতটা দূর বিস্তৃত পথ অতিক্রম করিয়া আসিয়াছি। অরুণোদয়ের ক্ষীণ সিন্দুরাভাস কৈলাসের রজত শুভ্র শিখর দেশে লাগিয়া কি মনোহর মহিমাপূর্ণ দৃশ্য হইয়াছে, তাহা ভাষায় বুঝাইবার নয়। ক্রমে যখন গোরলার উচ্চস্তরে উঠিলাম, যে দৃশ্যটুকু অন্তরালে ছিল, তাহা এখন চক্ষের সম্মুখে পূর্ণরূপে উদ্ভাসিত হইয়া উঠিল। আর কুয়াশা নাই। বাল সূর্যরশ্মি কৈলাস শ্রেণীর ওপর পড়িয়া উহার আলোকিত অংশ উজ্জ্বল সিন্দুর বর্ণে রঞ্জিত করিয়া তুলিল। আমরা দেখিলাম যেন রাবণ হ্রদের ওপারে কৈলাস, এখান হইতে বেশি দূর নয়। বোধ করি ও বেলাতেই পৌঁছানো যাইবে। কিন্তু কৈলাস সেই স্থান হইতে পুরা 2 দিনের পথ। এখন আমরা ক্রমশ নামিতে লাগিলাম। প্রায় 3-4 মাইল আসিয়া হ্রদের তীরে এক স্থানে বিশ্রামের জন্য কিছুক্ষণ বসিলাম। নাজ্জির জ্বর ছাড়ে নাই। তাহার উপর রুমাও আবার পীড়িত হইয়া পড়িল। তাহার পুরাতন শিরোপীড়া, তাহার উপর অম্ল রোগেও তাহাকে কাতর করিয়াছে। দলের মধ্যে এই দুটি প্রাণীর অসুস্থতাই মনের মধ্যে যাত্রার আনন্দ যেন পূর্ণরূপে অনুভব করিতে দেয় নাই। রাবণ হ্রদের তিব্বতী নাম লাংচো বা লাগাং। ভুটিয়ারা ইহাকে রাক্ষস তাল বলে। এখানে কেহ স্নান করে না এবং তীর্থ বলিয়া কেহ মানে না, বরং অপবিত্রই মনে করে। জলের নিকটে যাইবার জো নাই, চারিদিকেই চোরাবালি, পা বসিয়া যায়। 2-1 প্রবাসী পথিক এইরূপে প্রাণ হারাইয়াছে। ভটিয়া যাত্রীগণের ধারণা রাক্ষসের তাল বলিয়াই উহা এইরূপ ভয়ঙ্কর বিপদ সংকুল। আমি ইহা জানিতাম না। প্রথমে সঙ্গী মহাশয় হাত মুখ ধুইতে গেলেন, ফিরিয়া আসিয়া বলিলেন, 1 ঘটি জল আনো তো হে, একটু দূর থেকে এনো, কাছের জল বড় অপরিষ্কার। আমি তখন ঘটি হাতে গিয়া যেমন জলে পা দিয়াছি, একেবারে হাঁটুর অর্ধেক বসিয়া গেল। ভাবিলাম এ কি। তারপর আর 1 পা, সে পাও যেমন বসিয়া যাইবার মতো হইল। আমি চকিতে পশ্চাতে লাফ দিয়া হটিয়া গেলাম, কিন্তু তাল রাখিতে না পারিয়া একেবারেই চিত হইয়া শুইয়া পড়িলাম। তাহাতেই সামলাইতে পারিলাম, যদিও কাপড় জামা কতকটা ভিজিয়া গেল। প্রায় দ্বীপ্রহর নাগাদ আমরা আবার উঠিলাম। রুমা এবার নাজ্জিকে তার বাহনটি ছাড়িয়া দিয়া বলিল, হাঁটিলে আমি ভালো থাকিব। পাহাড়ি মেয়ে, বুট পায়ে দিয়া অতি দ্রুত চলিতে পারে। এই বিশাল হ্রদের চারিদিকে কোথাও মানুষ বাসের কোনো চিহ্ন নাই, শুধু যাত্রীরা তীর দিয়া যাতায়াত করে এইমাত্র। ইহা সমুদ্রতল হইতে 14,850 ফিট উচ্চ। বিচিত্র উপলখণ্ডপূর্ণ এই পথটি। রাত্রি 4র্থ প্রহরে যাত্রা করিয়া আজ আমরা প্রায় 10 মাইল পথ আসিয়াছিলাম। এবেলা আরও 8 মাইল হইল। মধ্যে একটি চড়াইয়ের উপর হইতে আমাদের দক্ষিণে মানস সরোবরের কিয়দংশ দেখা গেল। সন্ধ্যার প্রাক্কালে
আবার আমরা রাক্ষসতালের শেষের দিকে আসিয়া আড্ডা করিয়া রাত্রি যাপনের ব্যবস্থা করিলাম। নাজি একটু ভালো আছেন। গরম চার সঙ্গে ছাতু ও চিনি মিলাইয়া রাত্রে আমাদের আহার হইল। প্রাতে আমরা কিছু বিলম্বে প্রায় 9টার সময় আহারাদি শেষ করিয়া যাত্রা করিলাম। সম্মুখেই কৈলাস শ্রেণী, মধ্যে প্রায় 12-13 ক্রোশব্যাপী একটি মাঠ ব্যবধান। কৈলাসের পাদমূলে তার চেন আমাদের গন্তব্যস্থান। এদিকে বৃক্ষের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র ব্রাহ্মী শাকের মতো পাতা বিশিষ্ট কাটা জঙ্গলের মতো এক প্রকার বিচিত্র কণ্টকলতা মাঠে জন্মায়। উহার ডালপালাগুলি ভয়ানক কঠিন। উহাই এখানে ইন্ধনার্থে ব্যবহৃত হয়। সারা মাঠটি ঐরূপ ঝোপে পরিপূর্ণ, প্রায় কৈলাস পর্বতের গোড়া পর্যন্ত। তাহাতে ধূসর বর্ণের এক প্রকার খরগোশ, উহারা ওই কণ্টকলতার ক্ষুদ্র ক্ষুদ্র কচি কচি পাতাগুলি খাইয়াই বাঁচিয়া থাকে। মাঠে মধ্যে মধ্যে কঠিন তৃণও দেখিতেছি। সেখানে কতকগুলি চমরি চড়িতেছে। কিছু দূরে ধূসর এবং মিশ্রিত নীল বর্ণ, পেটের দিকে সাদা একটি ঘোড়া, টাটু অপেক্ষাও ছোট, অনেকটা গাধার মতো চড়িতেছে দেখা গেল। রুমা বলিল, উহা বন ঘোড়া। তিব্বতীরা উহাকে কায়াং বলে। দেখিতে বড় সুন্দর। নিকটে আসিবার পূর্বেই অদ্ভুত চিৎকার করিতে করিতে দৌড় দিল। ইহাদের দৌড় এক অদ্ভুত রকমের, চক্রাকারে ঘুরিয়া ঘুরিয়া যেন কিছু প্রদক্ষিণ করিতেছে, এইরূপভাবেই পালায়। চাহনি অনেকটা হরিণের মতো, সহজে ধরা যায় না। আমরা সেই বিশাল মাঠে আসিতে আসিতে প্রায় 4টি জলস্রোত পার হইলাম। এই সময় একটু নিজের কথা বলিয়া লইব। সংকল্প করিয়া মানুষ যাহা কিছু করে আনন্দের অভিলাষেই করে। সেই আনন্দ কর্মের শেষেই পূর্ণরূপেই পাওয়া যায়। তখনই কর্মের সিদ্ধি। এক প্রকার ধৈর্যহীন, আত্মাভিমানী, প্রতিষ্ঠালোভী জীব আমরা, যাহাদের মন অনেক সময় বাস্তব ছাড়িয়া কল্পনায় অনেক দূর চলিয়া যায়। ফলে হয় কি, কল্পনার বেগ যত প্রখর হয়, প্রাকৃতিক নিয়মে এই একাদশ ইন্দ্রিয় সংযুক্ত শরীরটি ততই ভারী হইয়া পিছাইয়া পড়ে, আর তখনই গোল বাঁধিয়া যায়। কর্মের প্রারম্ভে অথবা কর্মাধীন অবস্থায় কল্পনায় সিদ্ধিকে করতলগত অনুমান করিয়া যে অস্থায়ী আনন্দের উত্তেজনা, তাহাতে অভিমানী বাড়িয়া যায়। নিজেকে পারিপার্শ্বিক জনগণের তুলনায় এত বড় দেখায় যে তাহাতে বিস্মিত হইতে হয়। দৃষ্টির সীমার মধ্যে সকলেই ছোট, আমিটি বড়। সেই সুখের অবস্থা হইতে যদি আর ফিরিতে না হইত, তাহা হইলে বড় মন্দ ছিল না। কিন্তু হায়, আবার ফিরিতে হয়। আবার প্রকৃতির কঠিন নিয়মের বশে আসিয়া বাস্তব রাজ্যে আশপাশের সেই ছোট সঙ্গীগণের মধ্যে আসিয়া পড়িতে হয়। প্রতিক্রিয়ার ফলে কল্পনার সেই ফাঁকা আনন্দের পরিবর্তে তখন চিত্তের মধ্যে এক অনিবার্য গ্লানি আসিয়া অভিমানকে ডুবাইয়া দেয়। তাহার মধ্যে যাহারা সরল ও সবল চিত্তের মানুষ, সেই ধাক্কায় তাহারা অনেকটা সংযত হইয়া যায় এবং হজম করিয়া ফেলে। কিন্তু যাহারা দুর্বল চিত্ত, আবার সেই হেতু বেশি আত্মাভিমানী, স্বাভাবিক দুর্বলতা হেতু তাহাদের মধ্যে সেটা আসিলে তাহারা আপনার মধ্যে সবটা ধারণ করিতে বা হজম করিতে পারে না, না পারিয়া আশপাশের বন্ধুগণের মধ্যে ছড়াইয়া দেয়, নিজের সঙ্গে সঙ্গে তাহাদেরও পীড়িত করিয়া তুলে। কর্মশক্তি সম্পন্ন উদ্যোগী মানবের যেটি প্রধান গুণ, আত্মবিশ্বাস, সঙ্গী মহাশয়ের সেটির অভাব ছিল না। তিনি নিজ শক্তির ওপর চিরবিশ্বাসী, আজন্ম নির্ভীক, উদ্দিষ্ট কর্মে চিরকালই নিজের মধ্যে মনোবল, সাহস ও পটুতার পরিচয় পাইয়াছেন। কিন্তু কতকগুলি কর্ম, যাহা বর্তমান অবস্থায় তাহার প্রকৃতির বিরুদ্ধ, সেই সকল কর্ম অবলম্বন করিতে গিয়া তিনি নিজেও বিপর্যস্ত এবং অপরেরও মনকষ্টের কারণ হইয়াছিলেন। এত কঠোরতা যে তিব্বতে যাইতে তাহাকে সহ্য করিতে হইবে, পূর্বে এ সম্বন্ধে অনেক পুস্তকাদি পাঠ করিলেও তাহা তিনি ভাবিতে পারেন নাই। যে সকল পর্যটকের ভ্রমণ কাহিনী পাঠ করিয়া তিনি এই যাত্রায় নামিয়াছিলেন, যথা সেইন হিরেন, ল্যান্ডর শেরিং প্রভৃতি, তাহাদের লোকবল, অর্থবল এবং এ পথে ক্রমণোপযোগী সাজ সরঞ্জাম প্রভৃতি প্রচুর ছিল। তাহা ছাড়া তাহাদের শরীর শীতপ্রধান দেশের,
মদ্যমাংসে পুষ্ট এবং তাহারা বয়সে নবীন। কাজেই তাহাদের কাহিনীর মধ্যে এত কঠোরতার আভাস তিনি পান নাই। সামান্য রকম যাহা কিছু পাইয়াছেন, সেই পুঁথিতে বর্ণিত কষ্টকাঠিন্যের সঙ্গে বাস্তব ভ্রমণ ব্যাপারে অবস্থা গতিকে কতটা তফাৎ ঘটিতে পারে তাহা কল্পনাও ছিল না। আমার বোধ হয় ঐরূপ অবস্থায় সবার তাহা আসিতেও পারে না, যেহেতু পুঁথির জ্ঞানের সঙ্গে বাস্তব জ্ঞানের চিরবিরোধ। তাহা ছাড়া এত কঠিন কষ্ট স্বীকার করিয়া তীর্থযাত্রা তাহার জীবনে এই প্রথম। একবার তিনি কঠিন তীর্থ কেদার ও বদ্রিকাশ্রমে গিয়াছিলেন। সে পথে বন্দোবস্ত খুব ভালোই ছিল। তাহা ছাড়া সে হিন্দু রাজ্যের মধ্য দিয়া, তাহার উপর আবার লোকের কাঁধে চড়িয়া, অর্থাৎ ঝাপানে। আমি ও পথের বৃত্তান্ত ভালোই জানি, কারণ আমিও ও সকল তীর্থ ভ্রমণ করিয়াছি, আর পায়ে হাঁটিয়াই তাহা সম্পন্ন করিয়াছি। 15 কিংবা 16,000 ফিটের উপরে বাতাসে জলীয় অংশ কম থাকে বলিয়া উহা অত্যন্ত লঘু ও রুক্ষ হয়। সেই কারণে আমাদের মতো সমতলবাসীগণের অল্পাধিক শ্বাসকৃচ্ছতা ভোগ করিতে হয়ই, ইহা তো পূর্বেই বলিয়াছি। তাহার উপর তাহার উদরে মেয়েদের সংস্থান কিছু অধিক মাত্রায় থাকায় এবং বয়সের গুণও বটে, তাহার একটু বেশি রকমের শ্বাসের কষ্ট উপস্থিত হইল। ইহা ছাড়াও আবার তাহাকে ব্যবহার করিতে হইতেছে আর এক ভিন্ন জাতির লোকের সঙ্গে, যাহাদের ম্লেচ্ছ বলিলেও অত্যুক্তি হয় না। শুধু সাধারণ ব্যবহার মাত্র নয়, এমনকি তাহাদের সেবা ও সাহায্য সর্ববিষয়ে লইতে হইতেছে। আহারে ব্যবহারে, চলনে শয়নে মদ্য মাংসাশী পলাণ্ডসেবী আচারহীন উচ্ছিষ্ট জ্ঞানশূন্য একদল লোকের সঙ্গে ঘরকন্যা করিতে করিতে যাইতে হইতেছে। তাহা হইতে নিজকে বাঁচাইবার উপায় নাই। সুতরাং তাহার ন্যায় চিরস্বাধীন প্রকৃতি শুদ্ধাচারী ব্রাহ্মণের পক্ষে উহার বন্ধন কম বাজিতেছে না। তাহার উপর আবার একজন স্বদেশীয় এবং স্বজাতীয় অর্বাচীন তাহার সাথী এবং সাক্ষী হইয়া নিরন্তর সঙ্গে রহিয়াছে। এতাবৎকাল তিনি সর্ববিষয়ে সর্বভাবে সকলের কাছে নিজ সাহস, বিদ্যাবুদ্ধি ও বলবীর্যের পরিচয় নিজ মুখে দিয়া আসিয়াছেন। এখন বাহিরের প্রকৃতির নিয়মের সঙ্গে তাহার মিল হইতেছে না। অন্তরে অন্তরে সেটা তিনি বুঝিতেছেন। যতটা পরিমাণে অমিল হইতেছে, ততটা পরিমাণে উত্তেজনার মাত্রাটি বাড়িয়া যাইতেছে, আর ততটা ধাক্কা বা তাল আমার উপরেই আসিয়া পড়িতেছে, কারণ ওই অবস্থায় আমি তাহার সর্বাপেক্ষা নিকটের বস্তু। বাহিরের সেই ধাক্কায় আমায় মধ্যে মধ্যে অন্তরে বাহিরে কাঁপাইয়া তুলিতেছে। তাহার শরীর যতই খারাপ হইতে লাগিল, তিনি ততই অকারণ উত্তেজিত হইতে লাগিলেন। তাহার ফলে আমার প্রতি অসঙ্গত শ্লেষ বিদ্রুপ ইত্যাদির মাত্রাও বাড়িতে লাগিল। নাজ্জিকে মধ্যে রাখিয়াই আমার প্রতি তাহার যাহা কিছু প্রয়োগ চলিত। এই কঠিন এবং সুদূর তিব্বতে মানস যাত্রার মধ্যে প্রীতিবশতই উভয়ে একত্র হইয়াছিলাম, বা একত্র হইবার সংযোগ ঘটিয়াছিল। দৈবে একত্র যাত্রার এই সংযোগ হইয়াছিল বলিয়া ইহাতে এমন কিছু বুঝায় না যে আমাদের দুইজনের মধ্যে কেহ একক এ যাত্রায় সাহসী ছিলাম না। পূর্বে বলিয়াছি, তিনি মনে করিতেন যে আমি তাহারই অনুকম্পায় এতটা দূর যাত্রার সুযোগ পাইয়াছি, সুতরাং সর্ববিষয়ে সেবক হইয়াই আমার থাকা উচিত। যদি তাহা না করি, তাহা হইলে আমি দুষ্ট ও অন্যায়ধর্মী। কিন্তু আমার অন্তরাত্মা সর্বপ্রকারে উহা অস্বীকার করিত। আমিও এই হিমালয়ে কম ভ্রমণ করি নাই, তবে কারো কাছে তার বড়াই করি নাই। প্রাচীন, বয়োজ্যেষ্ঠ, বহুদর্শী, বিদ্বান, দেশ হিতৈষী বলিয়াই আমি তাহাকে সম্মান করিতাম, এবং যাত্রার সংযোগটি তাহার সঙ্গে হইয়াছে বলিয়া আমি তাহাকে বিনীতভাবে ধন্যবাদ দিতাম। কিন্তু ইহা ছাড়া আরও অধিক দাবির বোঝা ঘাড়ে রাখাটা অতিমাত্রায় অসঙ্গত মনে করিতাম, এবং সেই কারণে আমি তাহার নির্বিরোধী সেবক হইতে পারি নাই। ইহাই হইয়াছিল পথে আমাদের মধ্যে মনোমালিন্যের কারণ। তাহা ছাড়া আমাদের বয়সের মধ্যে 1.5 যুগের ব্যবধান। কাজেই চিন্তায়, কর্মে, ধর্মে, জীবনের সকল বিভাগেই আকাশ পাতাল প্রভেদ রহিয়াছে। সঙ্গী সম্বন্ধে এত কথা হয়তো না বলিলেও চলিত, কিন্তু শুধু পথভ্রমণ এবং দেশের কথা ছাড়া সঙ্গীর কথা বলিবারও প্রয়োজন আছে মনে করি। কারণ দূর পথে অপরিচিত একটি প্রকৃতির সঙ্গে আর একটি প্রকৃতির সংযোগে পথের মধ্যে
যে একটি অশান্তি উৎপন্ন হইয়া যাত্রাকে অনেক সময় দুঃসহ করিয়া তুলে, তাহার কথাও পাঠকের জানিবার প্রয়োজন আছে। এখন যাহা বলিতেছিলাম, কাটা গাছের ঝোপে পরিপূর্ণ এই বিশাল প্রান্তর অতিক্রম করিবার সময় একটি অপূর্ব পাখি নয়নগোচর হইল। উহাকে শ্বেতবর্ণ কাক বলিতে পারা যায়, কারণ অপেক্ষাকৃত ক্ষুদ্র হইলেও কাকের মতো আকৃতি, কেবল চঞ্চু এবং চক্ষু দুইটি রক্তবর্ণ, স্বর অতি ক্ষীণ। আরও একরকমের পাখি দেখিলাম, আকৃতিটি চড়াই পাখির মতো। তার রংটি খুব ঘোর কালো এবং প্রকৃতি বড়ই চঞ্চল, এক মুহূর্ত স্থির নয়, নিরন্তর পুচ্ছ নাচানোই তার বিশেষত্ব। প্রায় 5 মাইল আসিবার পর নাজি অল্প সুস্থ বোধ করিলেন এবং এখন রুমাকে তাহার ঝাব্বু ফিরাইয়া দিলেন। রুমা অনেকটাই হাঁটিয়াছিল, এখন ক্লান্ত হইয়া পশুর পিঠে চড়িয়া বসিল। আমরা দুইজনে হাঁটিয়া চলিলাম। কতকটা চলিবার পর একটি স্রোতের নিকটে এক স্থানে আমি ও নাজি বিশ্রাম করিতেছি। সওয়ারেরা পশ্চাতে আসিতেছে। দেখিলাম কতকটা দূরে মাঠের উপর নাতি উচ্চ প্রস্তর বেষ্টিত একটি গৃহ, সম্ভবত পশুপালকগণের আড্ডা হইবে। একটি লোক সেই প্রাচীর বেষ্টিত গৃহের বাহিরে আসিতেছিল। হঠাৎ 8-10টা প্রকাণ্ড তিব্বতী কুকুর তাড়া করিয়া বিকট চিৎকার করিতে করিতে তাহাকে খাইয়া ফেলিবার উপক্রম করিল। আমরা প্রায় 1/2 মাইল পথ দূর হইতে দেখিতেছি। নাজ্জিকে বলিলাম, ক্যা মুশকিল, উসকো ক্যা হয়ে গা নাজ্জি? তাহাতে নাজ্জি, দেখিয়ে তো বলিয়া দৃষ্টি না ফিরাইয়াই বসিয়া পড়িলেন। দেখিতে দেখিতে সে ব্যক্তি হস্তস্থিত লাঠি লইয়া ঘুরাইতে আরম্ভ করিল। উহার লম্ফ এবং লাঠি চালনা বিষয়ে ক্ষিপ্রকারিতা দেখিয়া আমরা অবাক হইয়া গেলাম। এই রূপে ঘুরাইতে ঘুরাইতে সে ক্রমশ পশ্চাতে হটিতে লাগিল এবং ক্রমে একেবারে মাঠে আসিয়া পড়িল। তখনও কুকুরেরা তাড়া করিতে ছাড়ে নাই। শেষে ঘূর্ণায়মান লাঠির আঘাত একটি কুকুরের গায়ে লাগিতেই সে লাঙ্গুল উচ্চ করিয়া রণে ভঙ্গ দিল। দেখা দেখি আরও 2-3টা তাহার সঙ্গে ফিরিয়া পলাইল। লোকটার পরনে চুড়িদার পায়জামা, গায়ে কেবলমাত্র কোট একটা, তাহার উপর মোটা কম্বল জড়ানো, মাথায় রুক্ষ ঝাঁকড়া চুল, হাতে লাঠি, অদ্ভুত পোশাক, এ দেশীয় নয়। লোকটি ক্রমশ আমাদের দিকেই আসিতে লাগিল। নাজ্জি বিস্মিতভাবে বলিলেন, আমাদের লালগির নয়? তাহার কথা আমার তো মনেই ছিল না। আমরা যাত্রা করিবার পূর্বে সে তো নিচের রাবণ হ্রদের তীরে মৎস্য খুঁজিতে খুঁজিতে আসিতেছিল। এতটা আগেই বা আসিল কি রূপে? আরও কাছে আসিলে দেখিলাম যে সেই বটে, আমাদের আশকোটের সেই লালগির। আশ্চর্য, কি জন্য সে ওখানে গিয়াছিল জিজ্ঞাসা করিলাম। ব্যাপার কি? সে বলিল, তামাকু অর্থাৎ চরস पीने को वास्ते थोड़ा आग मांगने गया था। শালা হুনিয়া লোক, কুত্তা লাগায় দিয়া। ইহারা বড় ভয়ানক লোক। একটু আশ্রয় ভিক্ষা করিতে গেলে দয়া তো দূরের কথা, কুকুর লাগাইয়া রঙ্গ দেখে। একে তিব্বতীয় মাংসাশী কুকুর ভয়ানক শিকারী, তাহার উপর বিদেশি দেখিলে বা সংকুচিত লোক দেখিলে ভয়ানক আক্রমণ করে। ইহাদের তাড়াইতে লাঠি ছাড়া আর অন্য ঔষধ নাই। আমরা আরও একটি নদী পার হইলাম। তারপর বহু দূরে তারচেন নামক স্থানটি দেখিতে পাইলাম। তখনও অনেকটা দূর ছিল। সে স্থানের কয়েকটা তাঁবুর শ্বেত বস্ত্রাচ্ছাদন সেখান হইতে ক্ষুদ্র ক্ষুদ্র ধবল বিন্দুর মতো দেখা গেল। উহা কৈলাসের পাদমূলেই ঘন কণ্টকলতার ঝোপ, তাহার মধ্যে ভীত শশকুল। দেখিতে দেখিতে একটি স্রোতের নিকটে আসিলাম। এবার আমরা দ্রুতই চলিতে আরম্ভ করিলাম, কারণ আকাশে মেঘের আড়ম্বর দেখা যাইতেছিল। কিন্তু এখনও প্রায় 6 মাইল বাকি। আমরা নিশ্চিতই জানিতাম যে যত দ্রুতই চলা যাক, অল্পক্ষণে তারচেন পৌঁছাইবার সম্ভাবনা মোটেই নাই। এই রূপে যখন আর 1.5 মাইল আন্দাজ বাকি, সেখান হইতে তারচেনের তাঁবুগুলি বড় বড় বিন্দুর মতো দেখাইতেছে। তখন চটপট শব্দে জল আসিল। এদিকে বৃষ্টি প্রায় হয় না, হইলেও বিন্দু বিন্দু হইয়াই থামিয়া যায়। কিন্তু আমরা আশ্রয় বর্জিত মাঠের এই 1.5 মাইল পথটুকু বৃষ্টির ভিতর দিয়াই সোজা চলিয়া সন্ধ্যার সময় একেবারে কৈলাসের পাদমূলে তারচেন পৌঁছিলাম। তাঁবু খাটানো হইলে
আমরা ভিজা কাপড় চোপড় ছাড়িয়া নিজ নিজ স্থান ঠিক করিয়া লইলাম। কথা হইল, কল্লকার দিনটি বিশ্রাম করিয়া পরশুদিন প্রাতে পরিক্রমা শুরু করা যাইবে।